আর ওর সাথে দেখা হয়, মানে আমার বড় বোন যে, মানে ও ওদের বাড়ির ওইখানে মানে বেড়াইতে যায়। তো বেড়াইতে যাওয়ার পরে ওর সাথে আমার বড় বোনের ফার্স্টে দেখা হয়। তো দেখা হওয়ার পরে আমার বড় বোন ওর নাম্বারটা নিয়ে আসে। তারপর আমি মানে এমনি দুষ্টামি করি ফোন করে যে বিয়ে করে এটা কতদিন আগের কথা বলছেন? এটা 2007 সালের কথা। তখন আপনি কি করেন? তখন আমি লেখাপড়া করি, মানে কিসে তখন আমি ক্লাস 7 এ পড়ি। ওকে, তারপর বলুন। তো তারপরে ওর সাথে দেখা হয়। তো আমার বোনের হাজবেন্ড ও আসে, আসার পর ওকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার বোনকে ভালো পছন্দ করো? তো বলছে হ্যাঁ পছন্দ করি। তো আমি ওর মানে ওর বয়সটা বা ওরে সেদিন ফার্স্টে দেখি, ওকে, তো ভালো লাগে আমার। তো ওকে বলে যে মানে ও ছিল হিন্দু। আচ্ছা, তো ওকে জিজ্ঞেস করে যে তুমি যদি আমার বোনকে মানে বিয়ে করো, পছন্দ করো, যেহেতু যে বিয়ে করবা, তাহলে তুমি কি মুসলিম হবা? তো বলতেছে যে না, আমার পক্ষে মুসলমান হওয়া সম্ভব না, আমি মুসলমান হইতে পারবো না। তারপরে ও বলে, পরে আমার বোন বলে যে না তাহলে তো সম্ভব না। পরে আমি আর কিছু বলি নাই, তো ও চলে যায়। পরে আমি আবার ওর সাথে অনেকদিন পরে যোগাযোগ করি, থাক তোমার মুসলিম হওয়া লাগবে না, আসো আমরা এমনি মানে কথা বলি, ফ্রেন্ড হই আমি নিজের থেকেই। তো মানে কয়েকদিন কথা বলার পরে ওর সাথে দেখা হয়। দেখা করার পরে মানে ও আমাকে যাত্রাবাড়ি ওই স্বামীর বাগে একটা মন্দির, ওইখানে নিয়ে যায়। তো আমার মানে ভালো লাগতো তখন যে হ্যাঁ যাই মন্দিরে। তো মানে আমার কাছে মানে কোনো কিছুই মানে আমি ছোট মনে করি না। আচ্ছা, তারপরে মানে যাই, ও মানে ওর বন্ধু টন্ধু মানে বাইকনা নিয়ে আসে, তো আমাকে সিঁদুর পরায় দেয়। তো বলে যে আমাদের, হ্যাঁ, তো বলে যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো আমি এটাই বিশ্বাস করি যে আসলে তাই, কারণ আমি ছোট থেকেই আমি ছিলাম আমার বোনের কাছে, আমার খালাদের কাছে। আমার ছোট কালেই মানে আমার মা মারা যায়। আচ্ছা, তো এর জন্য আমি মানে বড় হই। তো আমাকে ইন্ডিয়া নিয়ে চলে যায় কে? আমার হাজবেন্ড। আপনাকে ইন্ডিয়া নিয়ে চলে গেল হ্যাঁ, ওই ইন্ডিয়া। ক্লাস 7 এ পড়া অবস্থায়? হ্যাঁ, এই ব্যাপারটাকে আপনার ফ্যামিলি কিভাবে নিল যে বিয়ে করেছেন না বলে? মানে ইন্ডিয়াতে নিয়ে মানে ওর সাথে দেখা করতে বের হই। তো তারপরে ওর এক বন্ধু আমাকে নিয়ে ইন্ডিয়া চলে যায় যে ওর বয়স এত কম, ওর যদি বাবা জানতে পারে আবার মুসলিম মেয়ে, তাহলে তো মানে ওর লাইফটা শেষ। আচ্ছা, এই জন্য ইন্ডিয়া নিয়ে যায়। তো ইন্ডিয়া নিয়ে যায় মানে ও অনেক কষ্ট করে আমার জন্য, রাজমিস্ত্রির কাজ করে, তারপরে জেনারেটরের মানে দেখশন করে, মানে আমাকে অনেক কষ্ট করে ওইখানে প্রায় 6টা মাস আমরা ওইখানে থাকি। আচ্ছা, 2008 সালে জানুয়ারির 6 তারিখে যাই, আর আসা হয় জুলাই মাসে। তো আমার আব্বু যায় আমারে নিয়ে আসে। আচ্ছা, তো আমার আব্বু বলে যে না, ওর সাথে তো রাখবোই না, ও একটা হিন্দু বাচ্চা, ওর সাথে রাখবো না, কারণ আমার আব্বু একজন হাফেজ। আচ্ছা, তো তারপরে ও মানে ওর সাথে প্রায় ইন্ডিয়া থেকে আসার পরও 4-5 মাস কথা হয়, কিন্তু ওর সাথে আমার দেখা মানে হইতে পারে না, কারণ আমার আব্বু মানে নেই। তো শেষে বলছে যে ঠিক আছে, তাহলে তুমি তোমার মতো কাজ টাজ করো, আর যদি মুসলিম হও তাহলে আমি আমার মেয়েকে তোমার কাছে দিব। মানে আপনার বাবা হ্যাঁ। সেই ভদ্রলোককে বলছেন যে তিনি যদি মুসলমান হন তাহলে আপনাকে তার হাতে তুলে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যাওয়ার আগে একটু শুনি যে ইন্ডিয়াতে গেলেন, হ্যাঁ। ওই সময়টা আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলেন নাই, না। পালিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ফ্যামিলির সাথে কথা হয়েছে আমার 3 মাস পরে। মানে এই যে আপনি যাওয়ার দিনের ঘটনাটা শুনি, মানে কিভাবে পরিকল্পনাটা হলো আপনার যে যাবেন? বা না, ওর সাথে আমি দেখা করতে বের হয়েছি, মানে কোচিং এ যাওয়ার কথা বলে দেখা করতে বাসা বের থেকে বলে বের হয়েছেন যে কোচিং এ যাচ্ছেন? হ্যাঁ, তারপরে মানে কোচিং এ যাওয়ার কথা বলে ও আর আসতে দেয়নি। কি বললো আপনাকে? বলতেছে যে তুমি মানে চলে যাবা, মানে তুমি যদি আর না আসো। আমি বলছি কেন আসবো না? পরে ওর বন্ধুরা বলছে যে আপনি তো ওর ওয়াইফ, এখন ওরে আপনি সিঁদুর পরাই দিছে। আচ্ছা, তো আমি ও সেটাই ভাবছি যে আসলেই তো ওর সাথে আমার বিয়ে হয়েছে। আচ্ছা, মানে তখন মানে আমি বুঝতেই পারি, মানে এখন মানে আমি যেটা মানে বুঝি যে ওইগুলো আমার ভুল ছিল। ওকে। তারপরে আপনি চলে গেলেন ইন্ডিয়াতে। এবার সেখানে গিয়ে কতদিন ছিলেন? সেখানে প্রায় 6 মাস। এই 6 মাসের গল্পটাকে একটু শুনবো যে ওই সময়টা আপনি কিভাবে প্রথম যে গেলেন, কারণ আপনি মাত্র খুবই ক্লাস 7 এর একটা মেয়ে, কিছুই বোঝার কথা না পৃথিবী, সেই সময়টা গিয়েছেন। আর যিনি আপনাকে নিয়ে গেছেন মানে আপনার হাজবেন্ড, তিনি তখন কি করতেন? ওনার বয়স কত ছিল? ওর বয়স ছিল তখন মাত্র 20-21 এরকম 20-21 হবে। বছর বয়স ছিল। সো তারপরে নিয়ে গেলেন, তারপরে ওখানে গিয়ে কিভাবে সার্ভাইভ করলেন আপনারা? ওইখানে মানে ওর ফ্রেন্ডের মানে বোনের বাসা, বোন আর কাকি দুইজনই থাকে বারাসাতে, ইন্ডিয়া। ওকে, তো ওইখানে যে আমাকে নিয়ে উঠছে। ওকে, তো ওইখানে ওনারা তারপরে বলছে যে একটা মুসলমানের মেয়ে নিয়ে আসছো, মানে ইন্ডিয়াতে তো মানে ওইটা তো মানবে না। ওকে, তো ও বলতেছে যে না, ও থাকবে আমার সাথে। তো আমাকে কয়েকজন বলছে যে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বাংলাদেশ পাঠাই দেবো, ওকে, কিন্তু আমি আসি নাই,
কারণ সত্যি কথা আমি ওরে মানে ও যা বলছে আমি তাই বিশ্বাস করছি, ওরে আমি এত ভালোবাসছি। কারণ আমি ওর কাছ থেকে যে ভালোবাসা পাইছি আমি ছোট থেকে কারো কাছে এত ভালোবাসা পাইনি। আচ্ছা, তো মানে আপনার ফ্যামিলিতে আপনার কাছে মনে হয়েছে যে আপনি অনেক বেশি ভালোবাসার অভাবে ছিলেন, আর সেই সময় সেই মানুষটা আপনাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে, এই কারণে আপনি তার সাথে চলে গেছেন। হ্যাঁ, ওকে, তারপর? তো তারপরে সেখানে মানে ওনারা আমাকে মানে আমাদের দুজনকে মানে ও শাখা পড়ায়, মানে সিঁদুর পড়ায়, শাখা পড়ায়। তো আমরা ওইভাবেই থাকি, আমি ওর ধর্মেই থাকি। তো ঠিক আছে, ওইখানে তো অন্যভাবে থাকা যাবে না, তাহলে আমাদের রাখবে না কেউ। তো ওইভাবেই থাকি। তো ওইখান থেকে আমার আব্বুর আমি যখন 3 মাস পরে ফোন দিই, তো তখনই আমার ফ্যামিলির সাথে আমার যোগাযোগ হয়। তো আস্তে ধীরে মানে আমি একটু অসুস্থ হয়ে পড়ি। তো এর জন্য আমার আব্বু ইন্ডিয়াতে যায়, উনি আমাকে আনতে যায়, কিন্তু ওরে আনবে না। তো তারপরে আমার আম্মু বলতেছে যে মানে আমার বোনেরা বলতেছে যে কেন আনবা না ওরে, এতদিন ধরে তোমার মানে আমার বোনকে রাখতেছে, খাওয়াইছে, এত ভালোবাসার পরে ওরা মানে আসছিল, তাহলে নিয়ে আসো দুইজনকে। তো দুজনকে নিয়ে আসার পরে মানে আমার আব্বু ওরে বলছে যে তাহলে তুমি তোমাদের বাসায় চলে যাও। তো ও বলতেছে যে বাসায় চলে যাও, কান্নাকাটি করছে। তো বলতেছে যে ঠিক আছে, তুমি যদি মুসলিম হও তাইলে তুমি তোমার সাথে ওরে বিয়ে দেবো। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি মুসলমান হব, তারপরও আমাকে রাখেন। তো আমার আব্বু বলছে যে ঠিক আছে, তো তুমি তোমার আম্মুর সাথে তোমার মার কাছে যাও, যে কথাবার্তা বলে আসো, তাইলে তারপরে আমরা দিব, আর কিছুদিন সময় তো দিতেই হবে। তো ও যায়, যাওয়ার পরে কিছুদিন আমার সাথে কথাবার্তা বলে, তারপরে থেকে ওর আর কোনো খবর নেই। আচ্ছা, তো খবর নাই, 2008 সাল মানে শেষ ওর সাথে আমার যোগাযোগ। তো 9 সাল 10 সাল ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, ও কোথায় আছে কি আসে বেশি কিচ্ছু না। তো তারপরে 2010 সালে যে আমার খালার বাসা গাজীপুর, তো আমি খালার বাসায় যাই, সেখানে আমার মানে মানে আমার ভাইয়ের বিয়েতে যাই। তো সেখানে দেখা হয় সোহেল নামের একটা ছেলের সাথে, ও গাজীপুর ওইখানকার স্থানীয় ছেলে। তো ও আমার খালার কাছে বিয়ের কথা বলে। তো আমার খালা বলতেছে যে এখানকার স্থানীয় ছেলে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাবা মা ওরা খুব ভালো, মাজার মসজিদ, মানে ওইখানকার স্থানীয় দেওয়ান বাড়ি, মানে ওই গ্রামের মধ্যে মানে ওদের বাড়ির অনেক নাম ওদের বংশের। তো আমি চিন্তা করি যে অনেক পাপ করছি, মানে পূজা টুজায় গেছি, তো হয়তো আল্লাহ পাক আমাকে একটা সুযোগ দিতেছে যে এই একটা এমন একটা ফ্যামিলিতে বিয়ে করার জন্য। তা আমি রাজি হয়েছি যে আচ্ছা ঠিক আছে। তো আমার গাজীপুরে বিয়ে হয় সোহেলের সাথে। তো বিয়ের অনেকদিন পরেই আমার বান্ধবী, আমার ছোটকালের বান্ধবী আমাকে জানায় যে ওই আমার যে হাজবেন্ড সে আসছে, আমার কথা জিজ্ঞেস করছে। তো জিজ্ঞেস করতে পরে ও বলছে যে ওর তো বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেছে এটা শুনি না, ও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু পারে নাই। তো আমি আবার মানে আপনার প্রথম হাজবেন্ড আবার এসেছিল? হ্যাঁ, আচ্ছা। আসছে যখন আমার বিয়ে হয়ে গেছে তারও 6 মাস পরে। আচ্ছা, এইবার আমি একটু যাব সেদিকে, একটু আগের কথা শুনি। তো এই যে মাঝখানে আপনার সাথে যোগাযোগ করলো না, এই সময়টাকে আপনি যোগাযোগ করার কোনো চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমি 2 বার গেছিলাম। ওদের বাসা হয়েছে মোহাম্মদপুর, রায়ের বাজার। আমি গেছি কিন্তু ওর মা আমাকে জায়গা দেয়নি, আচ্ছা, দেখতেই পারে না, মানে আমাকে বের করে দিছে। আচ্ছা। তো যখন আমার এই গাজীপুরে বিয়ে ঠিক করছে তখন আমার বোন গেছিল ওদের বাসায়। আচ্ছা, যাওয়ার পর ওর মা বলছে যে আমার ছেলে যাবে না, আপনাদের মেয়ে বিয়ে দিয়ে দেন, আমার ছেলে যাবে না, কোনো সমস্যা নেই। ওকে। তো এর জন্য বলছে যে দেখো তো তোমার কাছে আর আসবো না, তুমি তো। আমি নিজে নিজে অনেক কষ্ট পেয়েছি যে ও আমার সাথে আর যোগাযোগই করলো না, আসলোই না। তো এর জন্য আমি গাজীপুর বিয়ে করি। কিন্তু আমার খালারা ওই সোহেলের কাছে আমার ব্যাপারে সম্পূর্ণ বলছে যে ও কিন্তু ইন্ডিয়া চলে গেছিল, আচ্ছা, এই সব বলছে। ও বলছে যে না, এটা কোনো সমস্যা না, আমি ওকে ভালোবাসি, ভাল লাগে, আমি আমার ফ্যামিলি জানবে না, আমি জানছি, এটাই ঠিক আছে। আচ্ছা। তো বিয়ে হইছে, তার কতদিন পরে থেকেই মানে ওর মানে আমার বাসা থেকে টাকা নেওয়ার জন্য, যে টাকা দেওয়ার জন্য অনেকভাবে মানে চায়। আচ্ছা। তো তারপরে আমার বাচ্চা হয় 2012 সালে। 2012 সালে? হ্যাঁ, আমার ছেলে হয়। তো আমার ছেলে মানে ও বিভিন্ন ভাবে আমাকে মানে টর্চার করতো, আর টাকা চাইতো, এইটা চাইতো, ওইটা চাইতো। তো আমি কারোর সাথে এগুলো শেয়ার করতে পারতাম না, যে
একবার তো নিজে নিজে অনেক বড় ভুল করছি, Okay. এখন আমি কারে বলতে যাবো? আচ্ছা। যারে বলবো সেই কষ্ট পাইবো, তো এর জন্য নিজের ভিতরে চাপায় রাখছি। হুম। আর অনেক অত্যাচার করতো আমারে, সোহেল আমার খুব অত্যাচার করতো। আচ্ছা। ও বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করতো। আমি নিজেও কয়েকবার ওর মানে বলছি যে তুমি কি চাও, তো ও মানে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করতো। ওরে বললেও আমার মারধর করতো, টাকা পয়সা চাইতো। তো আমার ছেলে যখন মানে মাত্র 1 বছর হয় নাই, আমি টেলার্স এর কাজ শিখছি। তারপরে আমি বাসায় কাজ করি। তো ও মানে কাজকর্ম করে না, বাইরে ঘোরাঘুরি করে, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি করে, কাজকর্ম করে না। আপনার এই যে দ্বিতীয় যে বিয়েটা হলো, হ্যাঁ। এই জায়গাটার পরিবার মানে যে শ্বশুর বাড়ি, তাদের কথা শুনি একটু। শ্বশুর শাশুড়ি ওনারা দুইজন চাকরি করতো, আর ওর ছোট একটা ভাই তখন আমি পাইছি, মানে ক্লাস 5 এ পড়ে। আচ্ছা। আর ওই ছিল বড়। আচ্ছা। তো ও এরকম করতো। ওর বাবা মা কত বলবো যে তারা নিজেরাই চাকরি করে, তারা ফ্যামিলিটারে চালায়, তারা খরচ চালায়, খাওয়া দাওয়া তারা, মানে আমার বাচ্চার দুধটাও মানে আমার ফ্যামিলি, তার বাবা মা ওরা দিত। আচ্ছা। মানে ও বাবা হয়ে কখনো বলতে পারবো না যে ছেলের জন্য একটা কাপড় কিনছি। আর তো মানে অনেক অত্যাচার তো করতোই, এমনকি খাওয়ার টাইমেও গালাগালি করতো। আচ্ছা। তো যখন মানে আমার ছেলের 1 বছর হয়ে গেছে, তো আমার বান্ধবী বলতেছে যে ও তো তোমার লগে শুধু যোগাযোগ করতে চায়, তাহলে কি তুমি কি ওর সাথে কথা বলবা? মানে আমার আগের হাজবেন্ড বলে যে অনেক কান্নাকাটি করে তোমার জন্য, একটু কথা। তো আমি ভাবলাম যে আমি এত বড় একটা ভুল করছি, আমি ওর সাথে কথা বলবো, দেখি হয়তো ওর অভিশাপ আমার জন্য এরকম, আমি এরকম কষ্টে ভুগতেছি। তো আমার বান্ধবীর বাসায় ও আসে, আসার পরে আমি যাই আমার বাচ্চাটা নিয়ে। তো সেদিন ওর সাথে আমার ফার্স্ট দেখা 2013 সালে। ওকে। তো দেখা, তো ও আমার সাথে অনেক কান্নাকাটি করে যে আমার অনেক ভুল হয়ে গেছে, আমি তো মানে কাজ করছি, আমি তো চাইছি যে মানে টাকা পয়সা ইনকাম করে আমি তোমার কাছে আসবো। আমি বলছি তাহলে মানুষ তো কথা বলে যে একটু যোগাযোগ রাখে, তো বলে না আমি আসছিলাম, অনেকবার আসছিলাম, কিন্তু তোমার ফ্যামিলি থেকে কেউ মানে আমাকে তোমার সাথে যোগাযোগ করতে দেয়। তাই আমি বলছি যে তাহলে আসছে, তাহলে আমি তো দেখিনি। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তুমি আমার সাথে একটু কথা বলো। আচ্ছা। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে বলবো। না আমি কিচ্ছু চাই না তোমার কাছে, শুধু আমার সাথে একটু কথা বলো। আচ্ছা। তো এর জন্য আমি সবসময় মানে ওরে বলছি যে না আপনি কিন্তু আমাকে ফোন দিবেন না, আমি যখন সময় পাবো আমি আপনাকে ফোন দেবো। তো ও সবসময় আমার ফোনের অপেক্ষা করতো। তা আমি শুধু বলতো কি যে আমি শুধু তোমার কণ্ঠটা একটু শুনতে চাই। তো এরকম কইরা মানে 2000 মানে এরকম 1 বছর কথা 2 বছর কথাই বলছি ওর সাথে, মানে দেখা করিনি, মানে ও জাস্ট শুধু আমার একটু কণ্ঠ শুনতে চায়। তো 2015 সালে হঠাৎ ও আমাকে ফোন করে বলতেছে আচ্ছা ইয়া করো, এই যে তোমার সিমটা চেঞ্জ করো। বলো কেন চেঞ্জ করবো? যে হ্যাঁ একটু সমস্যা তো চেঞ্জ করো। তো আমি চেঞ্জ করিনি। তো ওর ওয়াইফ ফোন দিছে আমার যে আমি তো শঙ্করের বউ, তুমি কি? তাই আমি বলছি যে না আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, জাস্ট ওর সাথে একটু কথা বলি। তো বলতেছে যে হ্যাঁ কথা বলো, তোমার সাথে সবসময় কথা বলে, বলবা না ও আমার হাজবেন্ড। তারপর ওরে আমি বলি কি ব্যাপার তুমি বিয়ে করছো? মানে তখন আপনি করে বলি যে আপনি বিয়ে করছেন আমাকে বলেন নাই। 2013 সালে ও বিয়ে করছে কিন্তু আমাকে বলে নাই। আমি বলছি যে যদি আমাকে বলতেন তাহলে তো আর এত ঝামেলা হইতো না যে আপনি বিয়ে করছেন। তারপরে আমি ওকে যখন জিজ্ঞেস করি যে আসলে তুমি বিয়ে করছো আমাকে বলো নাই, যদি বলতা তাহলে আমি মানে তোমার সাথে কথাই মানে বলতাম, তো অন্য বাজে কিছু ভাবতাম না। তো বলতেছে যে না ওরে বিয়ে করছি মানে এই তোমাকে হারায় কষ্ট সহ্য করতে পারি নাই, তো এর জন্য আমি ওকে ছেড়ে দেব, ও ভালো না, মেয়েটা খুব বাজে, ওরে এমনি মানে আমার সাথে রাখছি কিন্তু ওকে ছেড়ে দিব। আমি বলছি যে না আমার পক্ষে কখনো সম্ভব না যে আমি মানে তোমার কাছে আবার যাব, কারণ এখানে আমার একটা বেবি আছে। তো আমি ওর সাথে কখনোই বা ওর সাথে কেন আমি কারোর সাথেই কখনো শেয়ার করি নেই যে আমার যে দ্বিতীয় হাজবেন্ড সোহেল আমাকে মানে কতটা মানে কষ্ট দিত, কতটা মানে আমাকে নির্যাতন করতো।
আমি কখনো কাউরেই বলি নাই, কারণ যে মানুষ ভুল কতবার করে। তো পরে মানে ওর সাথে আমি কথা বলতাম শুধু এতটুকুই যে নিজে একটু শান্তি পাইতাম ওর সাথে কথা বলে, কারণ ওর আমি শুরু থেকেই যখন ভালোবাসা কি জিনিস আমি ওর কাছ থেকে পাইছি। মাঝখানে ও আসে নাই, ও হারায় গেছে, মানে ওর সাথে কথা হয় নাই, তো তখন একটা ভুল হয়ে গেছে। কিন্তু যখন আমার বাচ্চা হয়েছে, যখন ওরা আমি আবার ফিরে পাইছি, তখন হয়তো ভাবছি যে যে না একটু কথা বলি, তারপর আমি নিজেও অনেক শান্তি পেয়েছি। কিন্তু ওর সাথে আমি কখনো বলি নাই যে আমি কতটা কষ্টে আছি, সেটা আমি ওর সাথে কখনোই বলি নাই। যে আমার যে বান্ধবী ছোটকালের, যখন ওর সাথে কথা হইতো তখন ওর সাথে একটু শেয়ার করতাম যে দেখ শিলা আমার এরকম এরকম হইতেছে। তো শিলা বুঝাইতো যে না দেখ কি করবি, যা কপাল আছে তাই তো, ছোট থেকে কষ্ট করতেছিস, অনেক কষ্ট করছিস, দেখ ঠিক হয়ে যাবে সব। আমিও এই ভরসাই থাকি যে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হয় না। ওই সোহেল আমাকে সব সময় মানে কথায় গালাগালি, সব সময় মানে ওর সাথে কখনো এই যে আপনার সাথে আপনার প্রথম হাজবেন্ড এরকম মানে আপনার পরে যার সাথে বিয়ে হলো, সোহেলের কথা বলছেন, উনি যে এরকম করছেন, এই ব্যাপারে তার পরিবারের সাথে কখনো আলাপ করেছেন বা আপনি কথা বলেছেন? হ্যাঁ, ওর বাবা মা জানতো, কিন্তু ওর বাবা মা ওরে অনেক বকতো, গালাগালি করতো, কিন্তু ও তো এরকম। আচ্ছা। তো ওর কাকিদের সাথে ওর মানে আত্মীয় স্বজন বললে যে দেখেন ও আমার সাথে কেমন ব্যবহার করে, কি করবা দেখো না এরকম। যার কাছে বলতাম সেই বলতো যে ও তো এরকম। কিন্তু আমি আমার কোন আত্মীয় স্বজন, আমার খালা, আমার বোন, আমি কারোর কাছে এইসব বলতাম না, যে থাক না আমার কষ্টটা আমারই থাক, আমি কার সাথে বলবো। তো আমার এই কষ্টগুলো আমি নিজে নিয়েই মানে আমি সামনে যে আগাইতেছিলাম, আর ওর সাথে কথা বলতাম, মাঝে সাঝে কথা বলতাম। তো হঠাৎ তোর বউ আমাকে ফোন করছে যে তুমি মানে এখনো ওর সাথে কথা বলো কেন। আমি যে না আসলে আমি তো কথা বলতে চাই না, ও মানে আমার সাথে শুধু আমার সাথে 1 মিনিট 2 মিনিট কথা বলতে চাই, জাস্ট এতটুকু, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু তারপরও ও করে কি, মানে ওর ওই বউটা, ওর নাম হয়েছে মা, ও আমাকে রং নাম্বারে ফোন করে, রং নাম্বারে ফোন করায় এই 2015-তে ফোন করায়। তো আমি ফোন রিসিভ করি, তো আমাকে বলে যে মানে সোহেলের বন্ধু, উনি সোহেলের নাম্বারটা পাইতেছে না, সোহেলের নাম্বারটা যাতে আমি দিই। তো ভাইয়া আমি এই গাজীপুর থাকতে আমি টাচ মোবাইল কখনো ব্যবহার করি নাই, ইন্টারনেট জগৎ, ফেসবুক, এই সব কিছু আমি কিচ্ছু বুঝতাম না। তো আমি মানুষের মিথ্যাটাও আমি কখনো বুঝতে পারিনি, কারণ আমি এমন একটা মানে জালের ভিতরে বন্দি ছিলাম যে আমাকে যে যেটা বলছে আমি ওইটাই বিশ্বাস করছি, কারণ ওইখান থেকে তো আমি কখনো বেরই হইনি। তো আমি আবার নাম্বারটা দিয়ে দিছি সোহেল। তো আমার মানে হাজবেন্ডের নাম্বারটা আমি দিয়ে দিছি যে হ্যাঁ ওর বন্ধু ফোন করছে, দিয়ে দি। এই যে আপনি আপনার হাজবেন্ডের অগোচরে আপনি যে আপনার পুরনো যে পরিচিত মানুষটি তার সাথে কথা বলতেন, এই ব্যাপারটার জন্য কি কখনো আপনার নিজের কাছে অপরাধ বোধ কাজ করতো না, যে আমি আসলে যার সাথে হোক আমি সংসার তো করছি এবং আপনার একটা সন্তান আছে, এরকম একটা অবস্থায় আপনি একটি পুরুষের সাথে, যার সাথে আপনার আগে একটি সম্পর্কও হয়েছিল, সেটাকে যদিও আপনি বিয়ে বলছেন, তো এইটা কি আপনাকে কখনো মনে হতো না যে আমি আসলে ঠিক করছি কিনা বা ভুল করছি, এরকম কি আপনার মনে হতো কিনা? ওইটা আসলে আমি ভাবতাম, মানে ওর ব্যাপারটা যদি আমি ভাবতাম তো আমার মনে শুধু এতটুকু আসতো যে আমি ওর সাথে খারাপ করছি, ওকে রাইখে আমি আরেকটা বিয়ে করে নিছি, তো এটা আমি খারাপ করছি। তো যেহেতু আমার সাথে একটু কথা বলতে চাই, একটু আমার ভয়েসটা শুনতে চাই, তো হয় বললে কি হয়, আর ওর সাথে তার আমি কোনো হাজবেন্ড জানে তাহলে তো আপনার জন্য অনেক বড় সমস্যা। হ্যাঁ, কিন্তু আমি কখনো মানে ওরে প্রায় সপ্তাহে 1 দিন বা মাসে 2 বার মানে হঠাৎ কল করতাম আর কি। তার মানে কি ওই মানুষটার প্রতি আপনার ভালোবাসা তখনও ছিল? আমি কখনো ওরে ভুলতেই পারিনি। তারপরে কি হলো, নাম্বারটা দিয়েছেন? তারপরে ওই মেয়েটা করে ওর সাথে কথা বলে, সোহেলের সাথে কথা বলে, ওর সাথে এই মোহাম্মদপুর দেখা করে। আচ্ছা।
দেখা করে ওর সাথে আমার কি হয়েছিল না হয়েছিল, এখনো আমি ওর সাথে কথা বলি, এই সেই সব কিছু বলে। আচ্ছা এমনিতেই সোহেল আমার উপরে অনেক চেতা থাকে, সব সময় আমাকে দেখতে পারতো না। আর শুনছে তখন যে আমি ওর সাথে কথা বলি, তো আবার এর আগে ওর সাথে আমি সংসার করছি, তো এগুলো তো সব যাই নাই আমাকে বিয়ে করছে। কিন্তু দ্বিতীয়বার যখন ওই মেয়ের মুখে শুনছে, তখন বাসায় এসে আমাকে বলতেছে তোমার মোবাইলটা দাও। আচ্ছা তা আমি দিছি। তো বলতেছে যে নাম্বারটা উঠাইছে, তো নাম্বারটা উঠাইছে, বলতেছে এই নাম্বারটা কার। আমি বলছি যে আমার আর তখন কিছু বলার নাই। তো মানে আমি সোহেলকে এত পরিমাণ ভয় পাইতাম, মানে ও আমার কিছু বললে আমি কখনো ওর মুখের উপরে কোনোদিন কিছু বলি নাই। আচ্ছা তো সেদিন আমি অনেক ভয় পেয়ে গেছি যে মানে আমার কিছু বলার নাই ওরে। তো সেদিন ও আমাকে মানে মাইরেই ফালাইতে নেয়, তো সবাই ধরাধরি করে, ওর ফুপু দাদি সবাই ধরে। তো ও আমাকে বলে যদি এই নাম্বারটা ওই শঙ্করের হইব তাইলে আমি আজকে তোর খবর আছে। আচ্ছা এই বইলা মানে ওনাদের সামনে মানে আমার অনেক মারে, আমার নিজের ওনা দিয়ে আমার নিজের গলা চেপে ধরে। আচ্ছা মানে আমি তো ভয়েই শেষ, যে মানে আমি তো কথা বলছি। তারপরে আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমি ঘর থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি চলে আসছি এইখানে বাড্ডাতে। আচ্ছা তো তারপরে মানে আমার মোবাইল টোবাইল মানে আমি যেভাবে ছিলাম সেভাবে। আপনার বাচ্চাটা? বাচ্চাটা আমার শাশুড়ির কাছে ছিল, আচ্ছা তখন আমার কাছে থাকলো তো আমি সাথে নিয়ে এসে পড়তাম। আচ্ছা তো তারপরে ও অনেক কি করে, সোহেল মানে আমার খালাদের কাছে যায় যে ওর সাথে অন্য একটা ছেলে কথা কয়, ওই পোলাটাই এই সেই। তো আমাকে ও চায় যে আবার নিতে, কিন্তু আমি ভয়ে ওর কাছে আর যাই না। আচ্ছা যে আপনারা কেউ জানেন না যে ও যে কিরকম। ওর সাথে আমি 5 বছর ছিলাম, আমি জানি যে সোহেল কিরকম। আমি যাব না, কারণ যে ব্যক্তিটা আমার কোনো দোষ ছাড়াই ও আমাকে অনেক মারছে, তো ওই ব্যক্তি আমার একটা দোষ পাইছে যে আমি কথা বলছি, তাহলে তো ও তো আমার মাইরেই ফেলাইবে। আচ্ছা বলেছি, আমার মনে হয় আমরা সবাই মিলে যদি এটাকে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পেজে শেয়ার করি, 10,000 শেয়ার করতে বোধহয় ম্যাক্সিমাম 30 মিনিটসের প্রয়োজন। দ্যাটস ইট। এইটুকুই হয়তো বা পাল্টে দিতে পারে আরো একটা কিশোর বা কিশোরীর জীবনের চিন্তা ভাবনা। মোহনা, আপনার কাছে চলে আসি। তারপর কি হলো? জেনে গেল সোহেল ফিরিয়ে নিতে চাইলো আপনাকে, আবারও কিন্তু আপনি গেলেন না। তারপর? না, আমি যাই নাই, কারণ ও এমনিতেই সব সময় আমার উপর অনেক অত্যাচার করতো। ও মানে ওর অফিসের মানে মানে একসাথে চাকরি করতো, মেয়েদের সাথে সম্পর্ক করতো। তো ওর মোবাইলে ফোনও আসতো সব সময়। ওর মোবাইল আমাকে কখনো ধরতেও দিত না, আর আমাকেও মোবাইল ব্যবহার করতে দিত না। জাস্ট আমি শুধু মানে ছোট একটা মোবাইল ব্যবহার করতাম, মানে সবার সাথে যোগাযোগ রাখার জন্য। তো মানে ও এরকমও করছে, মানে অন্য মেয়ের সাথে সম্পর্ক, ওই মেয়েকে অন্য জায়গায় নিয়ে ভাড়া রাখছে। আচ্ছা, তো হঠাৎ রোজার মধ্যে একদিন, মানে এই ঘটনাগুলো যে এখন যেটা বলছেন, এই ঘটনাটা আমি ওইখানে থাকাকালীন মানে তখন সোহেল জানে না এই সমস্ত? না, তখন জানে না। আচ্ছা, মানে ও সোহেলের কাছ থেকে আমি আস্তে আস্তে মানে এত ভয় পাইছি, আর ওর ধারায় আমি এত কষ্ট পাইছি যে মানে আমি নিজে যে ওর সিদ্ধান্ত নেব যে আমি ওকে ছাইরা চলে আসব, এই সাহসটা আমি কখনো পাই নাই। আচ্ছা, যে আমি যে চলে যাব, আমি তারপরে কি, তারপরে মানে যখন মানে আমার আগের হাজবেন্ডের সাথে আমার মানে কথা, তো আমাকে সবসময় সাহস দিত যে তুমি চিন্তা করো কেন, তুমি যদি মানে একা থাকো থাকবা, ওকে, মানে ও সবসময় আমার অন্যদিকে বুঝাইতো। তো মানে সোহেলের এই অত্যাচার, এই ব্যবহার খারাপ, ওর মানে অন্যান্য মেয়েদের সাথে সম্পর্ক, এইগুলো মানে সবসময় নিজের উপরে কেমন জানি খারাপ লাগতো যে ওরে তো আমি ভালোবাসতেই চাইতেছি, যেহেতু ও সন্তান আছে, একটা ছেলে আছে। তো ওরে আমি যথেষ্ট বুঝাইছি, আমি নিজে কষ্ট করে কাজ করছি, সেই টাকা দিয়ে আমি ঘরে বাজার আনছি, যাতে মানে আমি আমার সংসার, এটা তো অন্য মানে মেয়েদের সাথে সম্পর্ক করলে এগুলা কি ভালো না, সবসময় বুঝাইছি। আর ও
ও মানে কখনো বুঝে নাই আমাকে, ওকে, যে আমি যে কিরকম, এটা কোনোদিন সোহেল আমারে বুঝে নাই। ও নিজের মতো করে ও মানে চলাফেরা করছে, বন্ধুদের সাথে ঘুরছে, কখনো আমাকে ওর ঘরের বউ মানে মানেই নেই। আচ্ছা, তো যখন আমি শুধু আমার আগের হাজবেন্ডের সাথে কথা বলতাম যে আমার ভালো লাগতো, ওর সাথে 2 মিনিট কথা বললো আমি শান্তি পেতাম। আচ্ছা, আর ও মানে এরকম ছিল, ওর কথায় ওর হাসিতে যে কোনো মানুষ ওর মানে প্রেমে পড়ে যাবে, মানে এরকম মানে মিশুক ছিল। আচ্ছা, আর এত সুন্দর করে বুঝাইতো, কথা বলতো। তো আমি ওর সবসময় আগের মতোই মনে করছি, যে ইন্ডিয়াতে যেরকম ছিলাম ও আমাকে যতটা ভালোবাসছে আমি সবসময় ওরা ওইটাই মনে করছি। আচ্ছা, তো আমি যখন চলে আসছি, তো আমি ওকে বলছি যে না, আমি একাই থাকবো, আমি সোহেলের কাছেও যাব না। আমি হ্যাঁ তোমার সাথে তো কথা বলি, কিন্তু আমি তোমার কাছেও যাব না, যেহেতু তোমার একটা বউ আছে। ওকে, বউ আছে, আবার শুনছি যে বাচ্চা হইছে, একটা মেয়ে হইছে ওই ঘরে। ও বলে যে না, বিশ্বাস করো ওই বাচ্চাটা আমার না, ওই মেয়েটা ভালো না, এই সে, আমি ওরে ছাইরা দেবো, বিশ্বাস করো, মানে এরকম অনেক ভাবে। তো আমাকে বললো যে তুমি সোহেলকে কি ডিভোর্স দিয়ে দিবা? আমি বলছি যে হ্যাঁ, আমি ওর ডিভোর্স দিয়ে দেবো, আমি ওর কাছে যাব না। আচ্ছা, তাহলে এখন চলো আমি তোমার ডিভোর্স দেওয়াই দিই। ওর মনে কি ছিল সেটা তো আর আমি জানি না। ওই যে আমি সবাইরে বিশ্বাস করছি। মানে এখন তো আপনি যার ঘটনা বলছেন তিনি আপনার প্রথম হাজবেন্ড, হ্যাঁ মানে এবার আবার তার সাথে আপনার কথা হচ্ছে এবং সে আপনাকে বললো ডিভোর্স দেওয়ার কথা। হ্যাঁ, ওকে, গেলেন। আর এই যে এত কিছু ঘটছে, আপনার সন্তানটা কোথায়? আমার শাশুড়ির কাছে। আচ্ছা, ঠিক আছে। তো ওর তারপরে বয়স কত তখন? তখন ওর 5 বছর। 5 বছর বয়স। হ্যাঁ, তো আমাকে এই যে ঢাকা কোর্টে নিয়ে গেল, তো সোহেলকে ডিভোর্স দেওয়ার জন্য। তো আমি বলছি যে ঠিক আছে, আমি তো সোহেলের ডিভোর্স দেবো, তাহলে তুমি তোমার বউকে ডিভোর্স দাও। আচ্ছা, তুমি দাও, যেহেতু ওই মেয়ে এতই খারাপ, তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। তো বলতেছে দেখো, আমি তোমার অনেক ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই না, ওই মেয়েটা আসলে অনেক বাজে, আমি ওকে ছেড়ে দেবো। আচ্ছা, তো এটা বলে ও ডিভোর্স দিছে। আচ্ছা, আমি যেমন সোহেলকে ডিভোর্স দিছি, ও রুমাকে ডিভোর্স দিছে, আচ্ছা, কিন্তু রুমাকে ডিভোর্সের কাগজটা দেয় নাই। আচ্ছা, আমাকে বললো যে দেখো, এখন যদি আমি রুমারে যদি কাগজটা দিয়ে দেই তাহলে অনেক ঝামেলা হইব, আচ্ছা, তাহলে কয়েকটা মাস আমাকে সময় দাও, আমি কিছু টাকা মানে জোগাড় করে ওরে ছাইড়া দেব। ও আবার চাউলের ব্যবসা, মানে বিশাল টাকা পয়সা। তো ও আমি ঠিক আছে, আচ্ছা বইলা। তারপরও কেন জানি, মানে আমি আমার বান্ধবীর বাসায় ছিলাম, তাই আমি ওরা বলছি যে না, তুমি ওরা ছাড়ো, তারপরে আমি চিন্তা ভাবনা করবো। এটা হলো আমি আসছি 2016 সালে জানুয়ারি মাসে। তো 2016 জানুয়ারি মাসে আসছি, সোহেলকে ডিভোর্স দিছে আমি জানুয়ারিতে, আচ্ছা, আর ওর সাথে আমার বিয়ে হয় মে মাসে। 2016। হ্যাঁ, ওকে, এই যে আপনি ডিভোর্স দিলেন, ডিভোর্স দেওয়ার পরে আপনার প্রথম মানে দ্বিতীয় যে হাজবেন্ড সোহেলের কথা বলছেন, হ্যাঁ। তার থেকে রেসপন্সটা কি ছিল? কিছুই বলেনি। ও ডিভোর্স পাইছে, ও আমাকে নিতে চাইছে, আচ্ছা, যে ছেলেটার মুখের দিকে তাকায় আসো, আমি তোমাকে মাফ করে দিচ্ছি। আপনার কি একবার ছেলেটার কথা মনে হলো না? অনেক মনে হয়েছে। আমি আমার বাচ্চাটার জন্য আমি বলছি যে আমার বাচ্চাটা আমার দিয়ে দাও, আচ্ছা, দিয়ে দাও, কিন্তু আমি সবসময় এটাই মানে ভাবছি যে আমি কোনোদিনও, আমি মরে গেল আমি সোহেলের চেহারা দেখতে চাই না, কারণ ওর কাছ থেকে আমি এত আঘাত, মানে এত ভয় পাইছি, মানে আমি ওর সামনে আমি কখনো যাইতে চাই না, আচ্ছা, এখনো না। তো ও বলছে, তো আমি বলছি যে না, আমি কখনো যাবো না। আচ্ছা, কিন্তু আপনার মানে আপনার বাচ্চাটা তো তার কাছে। হ্যাঁ, তো আমার বাচ্চাটার আমি চাইছি, অনেকবার চাইছি, আমাকে দেয় না। আচ্ছা, তো আমি সবাইকে, শুধু আমার খালাদের, আমার আব্বুর, আমি শুধু একটা কথাই বলছি যে দেখো, তোমরা তো অনেক ডিসিশন নিছো, এইবার আমার এই ডিসিশন নিতে দাও, আমি যাব না, আচ্ছা, আমি যাব না, আমি তোমাদের কাছেও যাব না, আমি আমার মতো থাকবো। ওকে, তো এই বইলে আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকি। তো ও আমাকে বলে যে ওরে ছাইরা দিব,
ও আমাকে মানে অনেক বুঝায়। তারপরে আমাকে নিয়ে যায় খুলনা। ওর ছোট মার বাসায় খুলনা। ওর ছোট মা আবার মুসলিম, মানে ওর বাবা মা তো হিন্দু, ওর বাবা আবার খুলনা যায় আরেকটা বিয়ে করছে ওরা ছোট থাকতে। তো ওই ছোট মা আবার মুসলিম, তো ওনার কাছে আমাকে নিয়ে যায়। তো আমি ওরে বলছি, ও মাকেও বলছি যে মা, এক সময় তো আমি ভুল করছি, ওর জন্য হিন্দু হয়ে গেছিলাম, ওর জন্য আমি সিঁদুর পরছি। তো এখন আমি ওরে, কিন্তু ও যদি মুসলিম হয় তাহলে বিয়ে করুম, নাইলে করুম না। বলছে হ্যাঁ আমি তোমার জন্য মুসলমান হব, তাও আমি তোমারে চাই। তারপরে খুলনা কোর্টে ও আমার সাথে যায়, ও মুসলিম ধর্ম গ্রহণ করে। তারপরে আবার মসজিদে যায় কলেমা পড়ে নামাজ পড়ে। তারপরে ওইখান থেকে ঢাকা আসে, ওইখানে আমাকে রাইখা চলে আসে। সেখানে ছিলাম আমি প্রায় 1 মাসের মতো। তো চলে আসার পরে আমি বলি যে তো ওরে ছাড়তেছো না, রুমারে ছাড়বা কবে? স্যার কয়টা দিন সময় দাও, আমি ওরে ছাইড়া দেব। শুধু আমার কাছ থেকে সময়ই চাইছে। তারপরে ও বললো যে বিয়ে করবো। সে তাহলে ওরে ছাড়বো না, কয়েকটা মাস সময় দাও, তোমার আমি কই রাখো, তুমি তোমার আমি মানে ফ্ল্যাট নিচ্ছে এই উত্তরবাড্ডাতে। তো মে মাসের 12 তারিখে আমরা মানে কাজী অফিসে বিয়ে করি। কাজী অফিসে বিয়ে করার পর থেকে মানে প্রায় 1 বছর, যে 2017 খুব ভালো কাটে অনেক ওর সাথে আমার। মানে ওর কাছ থেকে আমি মানে যত ভালোবাসা আমার জীবনে মানে বাকি ছিল আমি ওর কাছ থেকে পাই। ওর কথা, ওর ভালোবাসা, সবকিছু মানে ওরে আমি অনেক ভালোবাসি, যেটা আমি 5 বছর সংসারে কখনো আমি সোহেলরে ওই মানে ভালোবাসতে পারিনি। কারণ কখনো আমি সোহেলের সাথে কথাও বলতে পারিনি। ও আমাকে মানে এত গালাগালি করছে যে সোহেলের সাথে যদি আমি বসে 2 মিনিট কথা বলতাম তাইলে আমাদের ঝগড়া হয়ে যেত। কিন্তু আমি যদি জয়ের সাথে সারাদিনও কথা বলতাম, ওর সাথে আমার কোনো ঝগড়া হইতো না। ও আমাকে অনেক বুঝতো আর আমাকে অনেক ভালোবাসতো। তারপর থেকে মানে আমাদের মানে সংসার লাইফটা শুরু। 2017-তে? হ্যাঁ, সংসার লাইফটা শুরু। তো 2 মাসের সময় যা শুনি যে আমি প্রেগনেন্ট। তো বলতেছে যে হ্যাঁ বাচ্চাটা নিব আমরা, কারণ শুরু থেকে 2008 সালে আমরা মানে ছিলাম একত্রে। আমাদের কোনো মানে বাচ্চা আমি দেখতে চাই যে আমাদের বাচ্চা কেমন হইব। ওর খুব আগ্রহ যে মানে আমাদের বাচ্চাটা কেমন হইব। তো আমি কেউরে কিছু বলি না। এর মধ্যে আমি আমার খালাদের সাথে, আমার আম্মুদের সাথে, আব্বুদের সাথে কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমাদের সাথে কথা হয় কিন্তু কেউ আমার জানে না যে আমি কই। তো ও খুব মানে 1 বছর 1.5 বছর আমার জীবনে খুব ভালো সময় কাটে, অনেক ভালোবাসা, বাচ্চা হয়। 17 ডিসেম্বরের 11 তারিখে মেয়ে হয়। এর মধ্যে মানে এই বাচ্চা পেটে থাকাকালীন মধ্যে আমি গাজীপুরে আমার ছেলের সাথে কথা বলি। ঈদ 2 ঈদ গেছে, পয়লা বৈশাখ গেছে, আমার ছেলের বার্থডে। আমি আমার ছেলের জন্য যথেষ্ট মার্কেট পাঠাই। সোহেল আমার বাচ্চার কোনো খরচই দেন, ওর বাবা মা খরচ চালায়। আর যত পোশাক মানে যা আমি যেগুলো পারছি আমি আমার ছেলেকে দিছি, টাকা দিছি, খরচ। মানে আমি এটাও বলছি যে ও যেহেতু সোহেল যেহেতু আমার ছেলে খরচ চালাইতে পারে না, তো আমাকে দিয়ে দেখ। কারণ আমি তো এখন পারতেছি যে আমি ছেলেকে যদি আমি এখন মাদ্রাসায় ভর্তি করি তো টাকা পয়সা দিয়া পারবো। জয় বলছে যে হ্যাঁ আদ্র তো আমার ছেলে, ও তো সোহেলের না, ও তো আমারই। কিন্তু সোহেল কখনো এটা দেয়নি।
সে কি আবার বিয়ে করেছে আপনার? হ্যাঁ, সে আমি আসার পরেই বিয়ে করে নিয়েছে, কারণ ও তো ভালো না। আচ্ছা মানে ও সবসময় মানে অন্যরকম একটা মানুষ ছিল। আচ্ছা ও ভাবে নাই কখনো যে ও যে চলে গেছে তারপর আসতেও পারে। আচ্ছা ও আমি আসার 1-2 মাসের মধ্যে বিয়ে করে নিছি, কিন্তু তখনও কিন্তু আমি কিছুই করিনি। আমি যে ওর ঘর থেকে চলে আসছি, আইসা কিন্তু আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, কিন্তু আমি কিন্তু কিছু করিনি, কোথাও যাইনি। কিন্তু যখন শুনছি ও বিয়ে করে নিছে, তখন তো আমি আর যাইতে পারবো না। এর জন্য আমি বাধ্য হয়েছি ওকে বিয়ে করতে। ওকে তো আস্তে আস্তে মানে সময় বাড়তেছে, তা আমি শুধু বলি তুমি রুমাকে ছাড়বা না? হ্যাঁ ছাইরা দিন। ও শুধু বলতো যে হ্যাঁ ছাইরা দিন। পরে এইটার জন্য আমি খুব জিদ করতাম যে তুমি ওরা ডিভোর্স দিয়ে আবার কিভাবে ওর বাসায় যাও, কিভাবে ওর সাথে সম্পর্ক রাখো, কারণ তুমি তো ওরা ডিভোর্স দিয়ে দিছো। কিছু টাকা হলে ছাইরা দিন, আর কয়টা মাস সময় দাও, এরকম করে আমার বাচ্চাটা হয়ে যায়। তো এই 2018 জুলাই মাসে, রোজার মাস, এই রোজার মাসে আমাকে মানে বিভিন্ন সময় তো বাসায় আসতোই না, আসতো না। আমাকে বলতো যে কাজ আছে ভাইয়ের বাসায়, তারপরে বলতো যে আমি একটু ঢাকার বাইরে যেতেছি, মানে এরকম করে সময় কাটাইতো শুধু। সেখান দিয়ে মানে ওই বউর বাসায় যাইতো, ওই ওর ব্যবসা বাণিজ্য টাকা পয়সা মানে যত যা কিছু সব ওই বউর বাসায়। আচ্ছা ও আমাকে অনেক ভালোবাসতো, তাই মানে ও কখনো আমার কাছে কোনো টাকা পয়সা দিত না, কারণ ওর মনে একটাই ভয় যদি আমি চলে যাই, আচ্ছা কারণ ও জানে যে আমার খুব রাগ, কারণ আমার কথা যে আমি তোমার তো বিশ্বাস করছি, তুমি বলছো ওরে ডিভোর্স দিছো, তুমি ওরে ছাইরা দিবা, তাহলে কেন ওরে রাখছো এখন? আর সবসময় বলছে যে হ্যাঁ ছাইরা দিব, না করে না কোনোদিন, ছাইরা দিব। আর টাকা পয়সার যে ব্যাপার, যে আমারে তুমি টাকা দিয়ে কি করবো, আমি আছি না। আমিও আমার ভবিষ্যৎ, যে আমার বান্ধবী আমার কেউ যদি আমার বুঝাইতো যে এই তুই কিন্তু টাকা পয়সা করিস, এখন কিন্তু ভুল করিস না। তো ওর বউকে ছাড়তেছিল না, ওর সাথে আমার মানে ঝগড়া, যে তুমি ছাড়বা না তাহলে তুমি কেন, দেখো তো তোমার একটা কথায় আমি আমার সব ছেড়ে দিছি, এবং কি আমি আমার বাচ্চাটাকেও রেখে আসছি, শুধু তোমার মুখের দিকে তাকায়া আমি আর ফেরত যাই নাই। তা তুমি কেন আমারে ধোকা দিতেছো, তুমি ওরে ছাইরা দিছো, ডিভোর্স দিয়ে দিছো, তাহলে ওরে ছাইরা দাও। ও সবসময় একটা কথাই বলে, তুমি টেনশন করো কে লেগা, ওরা তো ছাইরেই দিন। তো তারপরে জুলাই মাস, আমি আমার কেন জানি মানে ওর মোবাইল থেকে আমি একটা জিমেল আইডি পাই। আচ্ছা আমি বলি জিমেল আইডিটা কার? তো আমি জিমেল আইডিতে পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখি মানে ওর ওই বউয়ের জিমেল আইডি। আচ্ছা সেখানে দেখি ওদের ছবি, ওই রোজার মধ্যে ও 12-13 দিনের জন্য বলছে ঢাকার বাইরে, তো ওই মেয়ের সাথে বরিশাল গেছে ওদের দেশের বাড়িতে, আচ্ছা যা ঘুরে আসছে। ওই মেয়ের সাথে পহেলা বৈশাখে ঘুরতে গেছে, রেস্টুরেন্টে খাইছে বাচ্চার সাথে, মানে অনেক ছবি আমি দেখছি। এগুলো দেখা সেদিন আমি নিজেই মরে গেছি, যে এত ভালোবাসি তোমারে, তুমি আমার এত ভালোবাসো, তাহলে আমারে কিভাবে আমার সাথে এত মিথ্যা বললা? তোমার তো সব ঠিকই আছে। আর ওই মেয়েটা এরকম একটা মেয়ে, ওর কথা যে আমার হাজবেন্ড বিয়ে করছে তাতে কি হয়েছে, ও আমার খরচ দিলেই হয়েছে। আচ্ছা ওকে মাসে প্রায় 1 লাখ টাকা দিত ওই মেয়েকে, যদি 1 লাখ না দিত তাহলে এই ঘরে ঝগড়া। পরে ভয় দেখাইছে যে তুমি আরেকটা বিয়ে করছো, আমি থানায় যাই নাই, পুলিশের কাছে যাই নাই, মাইনা নিছি, তো আমার প্রতি মাসে 1 লাখ করে দিবা। তো এরকম ওরে দেয়। ওর মা বাবা, ভাই, ছোট ভাই, আরেক ভাইয়ের ছেলে, এই সব খরচ ও চালায়, সবার খরচ চালায়, মাসে 2 লাখ টাকা ওদের পিছনেই খরচ করে।
ও পাই বা কত, নিজের ব্যবসা যতটুক পারে ও আমারে দেয় না। আমি কখনো ওর কাছে টাকা চাই নাই, শুধু চাইছি একটু শান্তি, যে আমার সাথে একটু ভালো ব্যবহার করো, আমি একটু শান্তি চাই। কারণ আমি অনেক কষ্ট পাইছি, তো অনেক আঘাত পাইছি আমি শরীরের কাছ থেকে। আমি তোমার কাছ থেকে কোনো আঘাত পাইতে চাই না। তা আমি যখন ওই ছবিগুলা দেখছি তখন ওরা শুধু বলছি যে কি এইগুলা, আসলে আমি তুলতে চাই নাই, জোর করে তুলছে, বিপদে পড়ছি এর জন্য তোলা। আমি থাকার বইল না, ঠিক আছে, মানে আমি ওর আর কিচ্ছু বলি নাই। ও ভয় পাইছে অনেক, যেগুলো আমি দেখা ফেলছি যদি আমি কিছু কইরা ফেলাই। হ্যাঁ, আমি গেছিলাম মরতে, আমি নিজে ফাঁসি দেওয়ার চিন্তাও করছি যে আমি মরে যাবো। তারপরে তো একটা বাচ্চা ছিল তখন। হ্যাঁ, বাচ্চাটার শুধু বয়স কত তখন? বেশি না, এখন বাচ্চার 16 মাস বয়স। এখন? হ্যাঁ, তখন আরো ছোট। তারপরও নিজের নিজে মানাইছি যে থাক, কি করবো এখন, যে বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকে তাকায়া, যে আরেকটা আছে গাজীপুরে, ওরও তো আমার দেখতে হয়। এই জন্য আমি ওরে কিছু বলি নাই। তো কিছু না বলার মাঝে ও অনেক ভয় পেয়েছে, যে তো কিছু বললে নাই তাইলে মনে হয় ও কি আমাকে ছাইরা চলে যাবে। ও সবসময় ভয় পেয়েছে যে আমি যদি ওরে ছাইরা চলে যাই। তো তারপরে থেকে মানে ওর সাথে মানে আমি কেমন জানি, মানে আমি ওরে বলি যে তুমি এইগুলো ছবি দেখছি তাইলে আর কি। ও বাসায় একদিন আইলে 2 দিন আসতো না, 2 দিন আইলে 2 দিন আসতো না। বলতাম, এমন দিন গেছে আমি কান্না করছি যে দেখো তুমি আমার সাথে এমন করো না, হয় তুমি একবারে আইসো না আর নয়তো আসো, কিন্তু এরকম আমার সাথে এই খেলা খেলো না যে একদিন এইখানে একদিন ওইখানে। ওইখানে ওর সাথে কি কথাবার্তা হয় কি না হয় সেগুলো তো আর আমি জানি না। ওই মেয়ে আবার নতুন কইরা ঘরে যত ফার্নিচার লাগে সব বানাইছে, মানে ওরে এইখানে টাকা দেওয়ার সুযোগই দেয়নি। মানে ওর বাবা মা সবাই ওই মেয়ের পক্ষে। ওই মেয়েটাও তো মুসলিম ছিল, তাহলে ওই মেয়েকে এত আদর, আমিও তো মুসলমানই ছিলাম, তাহলে ওর মা আমার সাথে কেন এরকম করল? ওর মা মানে আসছে, আমার বাচ্চাটা যখন পেটে আসছে 7 মাস, তখন আমার বাসায় আসছে। আসছে আমার বাচ্চা হওয়ার পরে আসছে শুধু ওর জন্য। ও টাকা দিচ্ছে তাই আসছে। ওর বাবা মা ওর কাছ থেকে শুধু টাকা, ও টাকা দিলে সব ঠিক। ওই বউটাও সেম, যে টাকা দিলেই সব ঠিক। ও যেমন একটা টাকার মেশিন ছিল ওদের কাছে। ও আমার সময় দিতে পারতো না, কারণ কাজে ব্যস্ত থাকতো। এখানে আসলে চিল্লাচিল্লি করতো, ওইখানে থাকলে আমি এখানে রাগ করতাম। মানে ও এরকম একটা মানে আটকা গেছিল। তো আমি তো সবসময় লাস্টে আমি ওরে বলছি যে তোমার যদি ভালো না লাগে, তুমি যদি ওরে ছাড়তে না পারো তাহলে আমারে ছেড়ে দাও, কিন্তু আমি এই 2 টানের ভিতরে থাকতে চাই না। কারণ আমি আমার মানে জীবনে কয়েকটা বছর আমি যে আঘাত পাইছি, যে কষ্টগুলা পাইছি, আমি ওরা বলছি যে আমি যদি একা কষ্ট করে খাই তাও ভালো, শান্তিতে থাকবো, আমার এগুলা ভাল লাগে না। তো ও মানে এরকম হয়ে গেছিল ইদানিং কয়েক মাসের মধ্যে, খুব খারাপ ব্যবহার করতো আমার সাথে। ফোন দিত না, ফোন দিলে রাগারাগি করতো, মানে কেমনটা জানি হয়ে গেছে। আর সবসময় ওরা বলছি তুমি এরকম কথাবার্তা বলতেছো কেন, এমন হয়ে গেল কেন? যেমন আমারে দেখতেই পারতো না, এই বাড্ডাতেও আসতেই চাইতো না, ওই ধানমন্ডির ওইদিকেই থাকতো। ওই মেয়ের বাসা আমাকে বলছে যে ঠিক আছে তোমাকে ধানমন্ডিতে বাসা নিয়ে দেবো আর কয়েকটা মাস, এরকম করতে তো অনেক দিন। তো আমাকে নিয়ে ধানমন্ডিতে ওই যে কলা বাগানে বাসা দেখছে। তো বিশাল বড় ফ্ল্যাট, 50,000 60,000 টাকা ভাড়া পড়ে যাবে। আমি বলতেছি যে না, আমি মানে এত ভাড়া থাক না থাক, মানে আমি সবসময় ওর
খেয়াল রাখতে চাইছি যে না তুমি অনেক কষ্ট করো, তোমার মানে থাক লাগবে না। কিন্তু পরে জানতে পারি যে এই বাসা আমার জন্য দেখছে ওই ফ্ল্যাটে ওই মেয়েটাকে নিয়ে গেছে, আচ্ছা ওর বাবা মা সহ, মানে ওই মেয়ের সাথে ঘরে সম্পূর্ণ ফার্নিচার বানাইছে, মানে ওরা সবাই ভালো আছে। কিন্তু এইখানে আমার খরচ দিতেছে না, আমার সাথে ঠিক মতো কথা বলতেছে না। মানে আমি নিজে মানে মানে কেমন জানি মনে হইতেছিল যে আমি কি ভুল করছি, যে ওরে এত ভালোবাসি, ও আমার এত ভালোবাসে, মানুষটা এরকম চেঞ্জ হয়ে গেল কিভাবে, এমনটা মানুষ কিভাবে করতে পারে, যে আমার সবসময় ধোকাই দিচ্ছে, মিথ্যাই বলছে। ও এখানে যেরকম ছিল আমার সাথে যেমন ব্যবহার করছে, ওইখানে যে ওই মেয়েটার সাথে সেম ওরকমই ব্যবহার। তো আমি সবসময় মানে নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, ও যদি সব ফ্যামিলি সবারে নিয়ে ভালো থাকে, তুমি আমারে নিয়ে যাও। কারণ আমি তো এখানে আসার পর আমি মানে সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিছি, সবার সাথে কথা বন্ধ করে দিছি, যে না আমি আমার জীবনে সব পায়া ফেলাইছি, আমি আর কারোর সাথে আর কথা বলতে চাই না, সম্পর্ক রাখতে চাই না, আমি আমার দুনিয়াটা আমি পায়া ফেলাইছি। কিন্তু সেই দুনিয়ার মানুষটাই যে মানে এরকম মানে আমার মিথ্যার সাথে জড়াইছে, এটা তো আমি বুঝতে পারিনি। ও আমার বাবার সাথে আমার ওর জিদ ছিল যে আমার আব্বু ওর কাছে দেয় নাই, আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে, এর জন্য মানে আমার আব্বুর উপরে রাগ জিদ, ওইটার জন্য মানে ও বলছে যে কোনো একদিন আমি ওরে মোহনারে আইনা ছাড়ব। আচ্ছা, তো আমাকে আইনা ওর ওই জিদটাই পূরণ করছে, যে আমাকে আনছে, এই যে ওর জিদটা পূরণ করছে। কিন্তু আমি কি তারপরে মানে ও মানে আস্তে ধীরে মানে ব্যবহার ওর অন্যরকম, আর আমি শুধু বলি তুমি এরকম ব্যবহার করো কি কারণে। আর ও কেন জানি ভাবতো যে আমি ওরে মানে ওর সাথে আমি থাকবো না, কারণ ও জানে যে আমি ওর প্রচুর বিশ্বাস করি, বিশ্বাস করছি, সেখানে ও আমার ধোকা দিতেছে, মিথ্যা বলতেছে। হয়তো ওর এই মিথ্যাগুলো আমি জানলে আমি ওর কাছে থাকবো না। তো আমি ওরে সবসময় বলছি যে দেখো, আমার তো কেউ নাই যে আমি কারো কাছে যা দাঁড়াবো, বা এমনও ভুল করছি আমি ভুল মনে করি না, কারণ এই যে আমি তোমার ভালোবাসি, এর জন্য আমার এটা কোনো ভুলই মনে হয় না। কিন্তু আসলে এটা কিন্তু অনেক বড় ভুল, যে আমি তোমার জন্য আমার সন্তানকে রেখে আসছি, কিন্তু তুমি তো আমার জন্য ওই বউকে ছাড়লা না, ওই বউকে ডিভোর্স দিলা, ও এত খারাপ, এইটা সেটা অনেক কিছু বললাম, আর আমি তো ওইগুলাই বিশ্বাস করছি। কিন্তু ওই বউ তোমার জন্য খুব ভালো, ও যা বলে তাই শোনো, তোমার সবকিছু ওর কাছে, তুমি আমার বিশ্বাসই করো না। বলতেছে যে না, তোমার তো রাগ বেশি, তুমি যদি আমাকে রাইখা চলে যাও, আমি তো তোমার অনেক ভালোবাসি। ওরে ছাড়তে পারতাছি না, কারণ ওরে ছাড়লে যদি মানে আমার সমস্যা হয়, ও যদি মামলা করে, মানে ওই মেয়ে সবসময় ওরে ভয় দেখাইতো, যে ছাড়ি তাহলে আমি তোমার কাছে কিভাবে থাকবো, এখন তো আসতেছি থাকতেছি, পরে তো দেখা যাবে আসতে পারো না। মানে যখন ভালো করে বুঝাইতো, কথা বলতো, তখন সব ঠিক আছে, কিন্তু ওইখানে একদিন দুই দিন থাইকে আসলেই না মানে ওর ব্যবহারটা কেমন যেন হয়ে যেত। এরকম করে অনেকদিন চলে যায়। আমি যদি আমার খালাদের বাসায় বেড়াইতে চাইতে চাই, আমি যদি ওই আমার বেড়াইতে যাই, ওর কোনো নিষেধ নেই। আস্তে আস্তে এরকম হয়ে গেছে যে আমি বাসায় থাকলেও ওর কোনো আসে যায় না, না থাকলেও আসে যায়। তো ওর বন্ধু বান্ধব সবাই ওরে কি বুঝাইছে কি বলছে আমি জানি না, হঠাৎ মানে মানুষটা কেমন অনেকটা চেঞ্জ, ওর ব্যবহার চেঞ্জ, ও চেঞ্জ। তো আমার নিজের কাছে মনে হয়েছে যে আমি মরে যাই, কারণ আমার এই পৃথিবীতে কেউ নেই। আর ওর কাছে, ওরে আমি এত ভালোবাসি, ওর কাছ থেকে আমি এরকম ধোকা না দিলেও পারতো। আমি যেখানে ছিলাম যেমন ছিলাম ওইভাবেই থাকতাম, ও আমার সাথে যোগাযোগ না করতো, আমার না আনতো, আমার না বলতো, তাইলে তো আর আমি আসতাম না। আর ওর বউ যেটা করছে, যে শৈলের সবকিছু জানায়, ও ভাবছে যে
সোহেলরে সব জানাই দেই, তাইলে হয়তো মোহনা আর আমার হাজবেন্ডের সাথে কথা বলতে পারবে না। কিন্তু এইটা বুঝে নাই যে সোহেল যে কি একটা বাজে ছেলে, ও যে কি মানে ওর ব্যবহার, ওর আচার আচরণ যে কি রকম, এটা মানে সবাই জানে। ওদের এলাকার মানুষ অনেকেই, যে বউ মানে আমার ব্যাপারে যদি কেউ যায় যে জিজ্ঞেস করতে যে বউ চলে গেছে, বউটা কেমন ছিল, কেউ বলতে পারবে না যে কারোর সাথে আমি কখনো কোনো খারাপ ব্যবহার করছি, কারোর সাথে আমি কিছু বলছি, কোনোদিন না। কিন্তু আমার ভাগ্যে যে এই সব কিছু, এটা আমি কখনো ভাবতেও পারিনি। তো মেয়েটার জন্য আমি বলছি যে দেখো, এইখানে মেয়েটার ভবিষ্যতের জন্য তো কিছু করা দরকার, তুমি মেয়েটার জন্য কিছু করবো না? তো সবসময় বলতো যে আমি বাইচা আছি না, হ্যাঁ সব কিছুই হইব। হইব ঠিক আছে, তুমি এখন এত টাকা কামাই করো, পরে তো নাও করতে পারো, মেয়েটার জন্য চিন্তা করো না, সব করবো। অথচ ওই জায়গা দিয়ে ও সম্পূর্ণ সবাইকে টাকা দিতেছে, সুন্দরভাবে চলতেছে। অথচ আমার বাসায় ও ভাড়াটা দিলে কোনো মতো খরচটা মানে নিজেই সবকিছু আইনা দিছে, বাচ্চা মানে যা লাগে সব ও নিজে আইনা দিছে, মার্কেট যা লাগে সব। ও আমার কাছে কখনো ক্যাশ টাকা রাখতে চায় না, বলে তোমার কাছে টাকা রাখো, তুমি যদি আমার ছাইরা দাও। সবসময় একটা প্রশ্ন কি লেগে আসে যে আমি তোমার ছাইরা দিব? কয় না, মানে ও আমার এত ভালোবাসতো যে ওর মনে সবসময় ভয় থাকতো যে আমি যদি ওকে রাইখা চলে যাই। এই ভয়ে ভয়ে তারপরে তো আমার সাথে ওর ভালো ব্যবহার করা উচিত ছিল, কিন্তু ওর মা ওর সাথে মানে আমি আমার মেয়ের যখন 40 দিন হয়েছে, সেদিন ওর মা তো আমার ঘরে। তাই বলছি দেখো, আজকে তো মেয়ের 40 দিনের খরচ করতেছি, হাকিকা দিছি, তো তুমি নামাজ পড়তে যাও। ও সবসময় নামাজ পড়তো, আচ্ছা নামাজ পড়তো আমার কাছ থেকে, মানে সূরা শিখতো, ওর আগ্রহ ছিল। তো সেদিন ওর মার সামনে বলতেছে যে মা এখানে, আমি যাব নামাজ পড়তে। ওকে তো কি হয়েছে, তোমার মা তো জানেই তুমি মুসলিম হয়েছো, তো যাও। ও গেছে, তো ওর মা দেখছে যে ও নামাজ পড়া বেরোইছে, ওর মা নিচে দাঁড়ায় আছিল, তো দেখছে যে ও নামাজ পড়ে আসছে। তো এরপর থেকে ওর মা সেদিনের পর থেকে আর কখনো আমার বাসায় আসেনি। আচ্ছা, আর ওরে শুধু বুঝাইছে ও কাফের হয়ে গেছে। ও মানে আর ওই মেয়েটা কেমন মুসলমান আমি জানি না। আমি সত্যি কথা, আমি ওর ব্যাপারে যদি হয়, আমি মরে গেলে আল্লাহর কাছেও জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ পাক ওরে কেমন মুসলমান বানাইছে, যে ও মুসলমান হইয়া ও ওরে বুঝাইছে যে মানে আপনার ধর্মটা তো আমি কি করছি, মনে তো আপনারা মুসলমান বানায় ফেলছে, আপনারা কাফের বানায় ফেলেছে। ও কেমন মুসলমান যে ও ওরে এটা বুঝাইছে। ও তো এটা ভাবা উচিত ছিল যে না, আমি মুসলমান, ওরে কখনো বানাইতে পারি নাই, কিন্তু মোহনা তোরে মুসলমান বানাইছে। এটা কোনোদিন ও ভাবে নাই, ও ওরে উল্টা বুঝাইছে যে আমি তো কখনো আপনারে বলি নাই মুসলমান হইতে, দেখেন মোহনা কিন্তু আপনারা মুসলমান, আপনারা ধর্ম পাল্টায় ফেলাইছে। এই বিষয়গুলো ওর ভিতরে এমন ভাবে ঢুকাইছে, ও নিজেও ভাবছে যে আসলেই তো ও তো আমার রুমা তো আমার কিছুই বলে না, কিন্তু মোহনা তো আমার নামাজ পড়তে বলে, মোহনা তো আমাকে মসজিদে যাইতে বলে, কিন্তু রুমা তো আমার কিছু বলে না। ওর মাকে নিয়ে, ওর ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে রুমা খুব ভালো চলতেছে, কিন্তু আমি তো চলতে পারতেছি না। এই বিষয় নিয়ে ওর সাথে অনেক ঝগড়া হয় যে দেখো, তোমার মা বাবা সবাই ওর কাছে যাইতে পারে, তাহলে আমার কাছে আসবো না কেন? বলে যে দেখো, না আসলে এখন কি করবো, ওদিকে যায় না, মানে ও ডাইরেক্ট আমার কাছে অস্বীকার যে কেউ ওর সাথে যোগাযোগ নেই। কিন্তু আমি জানতে পারি। এরকম করতে করতে এক সময় মানে ও নিজেও মানে বাসায় আসে না, খরচ দেয় না। এই জানুয়ারি মাসে, এই 19 সালে জানুয়ারি মাসে আমি প্রায় 8-10 দিন আমি আমার আম্মুর বাসায় থাকি। আর
ও মানে আসে না, এর মধ্যে একটা দিনও ওই বাড্ডাতে আসেনি আমার সাথে দেখা করতে, বাচ্চাটাকেও দেখতে আসেনি। তো একদিন বলতেছে যে তুমি কি বাসায় যাবে না, যে না তুমি তো এখানে ভালোই আছো, থাকো, আমি থাকি মেয়েকে নিয়ে, সমস্যা কি, তুমি তো ভালো আছো, তা আমি তো চাই তুমি ভালো থাকো। তো এটা বইলা তো সেদিন আসছে রাতে, আইসা বলতেছে যে আমার আম্মুকে বলতেছে দেখেন ও দেখেন রাগ করে যায় না, কই ও তো ভালোই সবার সাথে হাসি খুশি কথা বলতেছে, ওরা তো আমি রাগ কর ও তো কোনো রকমই দেখলাম না। কারণ আমি যত কষ্টেই থাকি, কখনো অন্য একটা মানুষ যদি আমি না বলি, সে কোনো দিনও বুঝবে না যে আমি কতটা কষ্টে আছি, বুঝবে না। আমি সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলি, কারণ আমি কোনো দিন আমার কষ্টটা বুঝতে দিই না, যে আমার কষ্ট আমারই থাক। কারোর আমি এই যে সবাই হয়তো ভাবে যে কেমন বাচ্চারা এখানে চলে আসছে, আরেকজনের ঘরে আসছে, এই সেই মানে অনেক নানান জনের মানুষের নানান কথা, কিন্তু আমি তো ভালোবাসায় ছিলাম। আমি তো সবসময় একটু ভালোবাসা খুঁজছি, যে একটু ভালো ব্যবহার খুঁজছি, যে আমি একটু মানে ভালো কথা বলবো, আমার সাথে আমার একটু সময় দিব। আমি সবসময় এই মানসিকতায় মানে ভুগতেছিলাম যে ভালো ব্যবহার এটা আবার কি জিনিস, যে কারো কাছ থেকে পাইলাম না। যার কাছে ভালোবেসে আসছি সেও আমার সাথে বাজে ব্যবহারই করতেছে, শুধু এতটুকু বলাতে যে তুমি ওরে কবে ছাড়বা। কারণ আমার কথা যে আমাদের ইসলাম ধর্মে একটা বউ বা একটা হাজবেন্ড ডিভোর্স দেওয়ার পরে সংসার করতে পারে না, তুমি কেন আসছো এখনো, তাহলে একটা কাজ করো, আমার ছাইড়া দাও, ওরে আবার বিয়ে করে না। এইভাবে এতটুকু আমি বলছি। তো ও আমাকে ছাড়তে পারে নাই, ওই মেয়েকেও ছাড়তে পারে না। আপনার দ্বিতীয় হাজবেন্ড আপনার কাছেও থাকলেন না, তার আগের ওয়াইফের কাছেও থাকলেন না, তিনি চলে গেলেন পৃথিবী ছেড়ে। কিভাবে এটা হলো একটু শুনি আমরা, বলুন। ওর সাথে মানে কথা আমার শুধু মানে আমি সবসময় একটা কথাই বলে যেতাম, যে তুমি ওকে ছাড়বা না। এই একটা কথাই ও শুনতে শুনতে বিরক্ত, যে মানে বলছি তো ছেড়ে দেবো, তা আমার কথা যে কবে ছাড়বা, কবে ছাড়বা, মানে তুমি তো ছাড়তেছো না, বাচ্চা বড় হয়ে যাইতেছে, তুমি ছাড়বা কবে। আর সেখান দিয়ে তোমার মা বাবা সবাই ওর ওদিকে যাইতেছে আসতেছে, সবাই তুমি ওর সাথে মিশাইতেছো, তাইলে তুমি মানে কি চাইতেছো। এইগুলা বললে ও আমারে মানে মারে, আমার গায়ে হাত তোলে। তো সেদিন আমি মানে ওরে বলি যে তুমি আমার গায়ে হাত তুললা, তুমি না বলতা যে মানে সোহেল আমার মারতো, এইটা তুমি যেদিন জানতে পারছো সেদিন না তুমি বলছো যে এই ও কিভাবে মারলো, মানে তোমার এত কষ্ট লাগছে, তাহলে তুমি কিভাবে আমার গায়ে হাত তুললো। এখন কি তোমার কষ্ট লাগতেছে না, যে এখন তুমি আমার গায়ে, দেখো তুমি আমার মাথা আর গরম করো না, আমি বলছি ওরা ছাইড়া দেবো, তুমি সেই একটা কথাই আমার সব সময় বলো। আমি বলি তোমার সাথে আমার কথা তো এই একটাই, এছাড়া তো আর কোনো কিছু না। আমি তো তোমার কাছে টাকাও চাই না, আমি তো তোমার কাছে কোনো জিনিসপত্রও চাই না, কিচ্ছু চাই না, শুধু চাই যে তুমি ওরা ছাড়বা না। কারণ আমি তো একটু শান্তি চাই, কারণ আমি সোহেলের ঘরে যা দেখছি যে ও যেভাবে মানে মেয়েদের সাথে সম্পর্কে জড়াইছে, মানে যেভাবে মানে ব্যবহার করছে, তো আমি তোমার কাছ থেকে এগুলো আশা করি না, যে তুমি অন্য মেয়ের ঘরে থাকবা, আমি এইখানে একা থাকবো। আমি তো তোমার কাছ থেকে এগুলো তো কোনোদিন চাইনি। এর জন্যই তো আমি তোমার সবসময় বলছি যে তুমি ওরে ছাড়ো, তারপর আমি তোমার কাছে যাই। তো ও মানে ওই দিকে এতটা জড়ায় পড়ছিল, ওই দিকে ছাড়তে পারে নাই, আমারও ছাড়তে পারে নাই। ও বাসায় আসছে, বাসায় প্রায় জানুয়ারি মাসের 27 তারিখে রাতে, না 26 তারিখে রাতে। তো সেদিন ওর সাথে খুব ঝগড়া হয়েছে আমার। ও আমাকে ডাইরেক্ট বলছে যে আমি ওরে ছাড়ুম না, আমি ছাড়ুম না, আমার বাবা মা আমার সবাই আমার মানে আপন, আমি কেউ ওরে ছাড়ুম না, তোমার যদি যাইতে গায়ে ইচ্ছা হয় তুমি যাও। আচ্ছা, আমি বলছি কি কেন, কি কি কারণে যাবো,
তুমি আমার ছাড়ো, আমি বাচ্চাটা নিয়ে কই যাবো? যদি থাকতে ইচ্ছা করে তাহলে এমনি আমি যেভাবে বলি এইভাবে থাকতে হইব, আর যদি না ইচ্ছা করে তাহলে তুই তুই চলে যা। এরকম করে সেদিনও ও আমার গায়ে হাত তুলে। তো আমি অনেক কান্না করি, অনেক কষ্ট পাই যে এই সেই মানুষটা যারে আমি 2007 সাল থেকে ভালোবাসি, কখনো এক মুহূর্তের জন্য মানে তার ভালোবাসা আমি বলতে পারি না, যে মানে এতটা ভালোবাসি ওরে। তো সেদিন আমি রাত্রে ঘুমাই না যে ও আমার সাথে এমন করতেছে। তো বারবার চিন্তা করি যে কিছু একটা করে ফেলবো, চিন্তা করি আবার মেয়েটা আবার ছেলেটার কথা চিন্তা করি, কারণ আমি তো একটা মা। আমি যত খারাপ হই কিন্তু আমার সন্তানের জন্য তো আমার খারাপ লাগে। তো ও ঘুমায় আছে, সকালে উঠে আমি চলে আসছি। তো সেদিন সারাদিন ওরে ফোন দিছে, ও ধরে নেই। তো ও মানে সেদিন আমার ফোন ধরে নাই। তো আমি থানায় গেছি, পাড্ডা থানায় যা আমি জিডি করছি যে ও প্রায় মানে কয়েক মাস ধরে আমার কোনো খরচ দিতেছে না, আমার কি লাগতেছে না লাগতেছে কিছু না, আমার সাথে প্রচুর ব্যবহার খারাপ করতেছে। থানায় যে স্যার উনি বলছে ঠিক আছে নাম্বারটা দেন, আমি ওর সাথে যোগাযোগ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওরে ফোন দিয়া যোগাযোগ করছে, তো ওরে বলছে থানায় আসতে। তো সেদিন রাতে ও থানায় আসছে, 27 তারিখ কি মাসের? জানুয়ারি, মানে 2019 সালের। Okay. তো থানায় আসার পরে স্যার ওরে সুন্দর করে বুঝাই দিছে যে এরকমটা কেন। কারণ আমি থানায় বলি নাই যে ওর আগে বউ আছে, মানে ওর ওই সম্পর্কে আমি কিচ্ছু বলি নাই, শুধু বলছি যে জাস্ট ও আমার খরচ দিতেছে না, ওরে বলেন যে যাতে আমার বাচ্চারা আমি যাতে ভালো করে চলতে পারি। ও মানে বাসায় না আসুক, কাজের ক্ষেত্রে বাইরে থাকে থাকুক, কিন্তু ও আমার খরচটা দিক, যাতে বাচ্চাকে নিয়ে আমি ভালো করে চলতে পারি। তো এটা বলছি, ও থানায় গেছে, স্যারের সাথে কথা বলছে। স্যার আমাকে পরে ফোন করছে যে না হ্যাঁ বলে দিচ্ছি সমস্যা নেই। আমি স্যার যেটি কি উঠানো যাবে না? কয় হ্যাঁ কেন উঠানো যাবে না, হিসাব যেটি উঠাই ফেলতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো 9টার দিকে ও বাসায় আসছে, ওর ফ্রেন্ডে নিয়ে, গনি ভাই ওনাকে নিয়ে আসছে বাসায়। 9টা বাজে তখন, থানা থেকে বাসায় আসছে। আইসা খুব রাগারাগি করছে, গালাগালি করছে যে এটার জন্য থানায় যাইতে হয়, কেন গেছি, কত বড় সাহস আমার, এই সে মানে অনেক জিদ করে, রাগারাগি করে। তা আমি শুধু গনি বাইরে বলি যে দেখছেন ভাই ও কিরকম ব্যবহারটা করতেছে, যে আমি তো মানে বলছি কারণ ও আমার খরচ দিতেছে না। কয় ভাবি চিন্তা করেন না, দিবে কয়েকদিনের মধ্যে। মানে এই যে জানুয়ারি মাসের 27 তারিখ চলে আসছে, ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মানে 2 মাস টোটাল কোনো খরচ দিতেছিল না। তো পরে ভাই বলতেছে ঠিক আছে 2 দিনের মধ্যে আপনারা দেখেন, টাকা পয়সা দিব, আমি বইলা নিয়ে দিব, সমস্যা দিব না, চিন্তা করেন না। আমাকে দেখছেন এই যে রাগারাগি করে চলে গেল, ও তো বাসায় আসবো না। আর আমার ফোনও ধরে নাই, সারাদিনও ফোন ধরে নাই, ওই যে রাগারাগি করে গেছে, তো তার ধরবো না, আসবো না, আপনি চিন্তা করেন না, আসবো। এমনিতে কোনো ভুল কথা হয় না, কিছু না, তারপরও একদিন বাসায় আসলে একদিন আসে না। সেদিন তো আমার সাথে ঝগড়াই করছে, তো তো আরো আসার কথা না। সেদিন রাতেই 1টার দিকে বাসায় আসছে। মানে ও সবসময় ড্রিঙ্কস করতো, সবাইকে নিয়ে ড্রিঙ্কস করতো, বিয়ার টিয়ার খায়া বাসায় যেত সবসময়। তো সেদিনও আসছে রাতের 1টায়। এর মধ্যে আমি অনেক ফোন করছি, ধরে নাই। তো বাসায় আসছে, কি জানি মানে ওর জিদ, কি জানি টেনশন। তো বাসায় আসছে পরে আমি বলতেছি তোমার যে এত ফোন দিতেছি তুমি ধরো না। কয় দেখিনি। পরে বললাম যে তুমি দেখো নাই, তা তুমি হাত মুখ দিবা না? আইসা কাপড় চোপড় খুলে মানে শর্ট প্যান্ট পরে শুয়ে আছে, আইসা শুয়ে বাচ্চাটারে কোলে নিছে। এই রাতের 1টা বাজে। তো আমি কি তুমি বাইরে থেকে এত রাত্রে আইসা তুমি সাথে সাথে বাচ্চাটারে কোলে নিছো, যাও হাত মুখ দোগা। তো আমার ঝাড়ি মেরা বইছে, তোর সমস্যা হলে তুই জাগা, আমি বসে রয়েছি।
তো না মনে হয় তখন মানে এমনিতেই তো মেজাজ খারাপ, কষ্ট লাগতেছে, আরো ঝাড়ি খেয়ে পরে বলে দাও বাচ্চারা দাও, আমি ওই রুমে যেয়ে শুয়ে থাকি। কাকে লেগা ওই রুমে যাবা কি কারণে? আমাকে কি কারণে? তুমি আসছো, তুমি শুয়ে থাকবা, ঘুমাইবা, তাহলে তুমি ঘুমাও, আমি ওই রুমে চলে যাই, ওই রুমে যে মেরে নিয়ে শুয়ে থাকি। তো শোয়ার থেকে লাভ দিয়ে দাঁড়াই গেছে, দাঁড়াই বলতেছে কেন যাবি ওই করে, মানে তুই করে বলতেছে যে কেন যাবি তুই করে। আমাকে তুমি তো মানে আমার রাগ করতেছো, তো তুমি এই ঘরে ঘুমাও, আমি ওই রুমে যে মেরে নিয়ে শুয়ে থাকি। তো ও করলো কি, তোর যাওয়া লাগবো না, আমি যাই। এটা বললো ওই ঘরে যে দরজাটা লাগাই দিছে। তো আমার ঘরে আবার মানে নখটা ভাঙা ছিল, কারণ নখটা ভাঙা ছিল, সেই নখটা আমার জন্যই ভাঙছিল। তো ওইটার মানে ভিতরের যে লকটা, সেটা মানে দরজাটা লাগলে ওই লকটা আটকে যায়, আচ্ছা, ওটা খোলা যায় না। তো এর জন্য সবসময় আমি দরজার সামনে একটা কিছু দিয়ে রাখতাম, টয়লা দিয়ে রাখতাম, যাতে গেটটা না লাগে, কারণ ওইটা মিস্ত্রি ডাইকা ঠিক করা হয় নাই। তো ও এবার লাগাই দিছে, তো আমি মানে দেখতেছি ও ভিতরে গেছে। তো আমি সাথে সাথে ওই বউকে ফোন করছি, তুই তোর সাথে কি ওর কোনো ঝগড়া হয়েছে, কিছু বলছস, ও বাসায় এসে এরকম কেন করতেছ? কয় তুই দরজা ভাঙা ফেলা। আমাকে দরজা আমি কিভাবে ভাঙবো, ও এরকম করতেছে কেন? আর এইভাবে তোর আমি ডাকতেছি যে জান তুমি কি করতেছো, তুমি গেট খুলো। ও আমার কোনো কথাই শুনতেছে না, ওর মতো এটা ওইটা কি জানি খুঁজতেছে। তো এদিকে আমি ওর বউরে ফোন দিছি, বলছি যে তুই ওর বাবা মারে নিয়ে আস, নিয়ে আমার বাসায়। ও কি করতেছে বাসায়, মানে আমি পাগল হয়ে গেছি যে তুমি গেট খুলো। তো যখন দেখছি যে বিছানার উপরে মানে আমার নামাজের হিজাব ছিল, জায়নামাজের উপরে, আর আমার একটা মানে স্কার্ফ ছিল, এই দুইটা যখন হাতে নিছে, তখন আমি বলতেছি দেখো তুমি কি করতেছো, ওইগুলা রাখো, আমি কিন্তু নিচে যাই সিকিউরিটি গার্ড ডাক দিব। ও আমার কোনো কথাই শুনতেছে না, যেমন ও ওর মতো করেই যেতেছে। তো আমি শুধু দেখলাম যে ওর হাতে ওই দুইটা জিনিস। আপনি কিভাবে দেখছেন ওই দরজার? হ্যাঁ, নখটা দিয়ে একটু ফাঁকা ছিল, সেটা দিয়ে আমি দেখতেছি আর চেষ্টা করতেছি, দরজা ধাক্কাইতেছি, কোনো লাভ হইতেছে না। তো তারপরে আমি, বাচ্চা তো আমার কোলে, আমি দরজাটা খুইলা সাথে সাথে আমি নিচে গেছি, যে সিকিউরিটি গার্ডরে বলছি আপনারা আমার সাথে একটু আসেন। তারা সহ আমার সাথে উপরে উঠা ওনারা দেখে যে ও নাই, মানে ও ঝুলে গেছে। মানে যখন আমাকে বলছে দারোয়ান যে মানে আপনি গেটটা ধরেন না, ও তো নাই, তখন আমি পাগল হয়ে গেছি যে কি বলেন, আমি তো এখন দেখছি ও এখানে দাঁড়ায় আছে, এটা কি বলেন? তখন যে মাত্র দেখছি মানুষটা দাঁড়ায় আছে, বলতেছে যে ধরেন না, আমরা পুলিশ খবর দেই, পুলিশ আসুক, তারপরে ওকে ধরবো। আমি পাগল হয়ে আবার আমি কি করবো, কিভাবে আমি দরজাটা ভাঙবো, কিভাবে, হয়তো মানে বাচ্চা আছে, মানে আমি কিভাবে যে কি করছি, মানে দরজা মানে ওই পুতা দিয়া, ওই যে মেয়েটা বলছে যে পুতা দিয়া ভাঙ, মানে ওইটা আমার মাথায় কাজ করছে যে তাহলে পুতাটা নিয়ে দেখি। তো অনেক ভাবে দরজাটা মানে অনেক করে আমি দরজার নখটা ভাঙা ফেলছি। পরে ওরা ধরে দেখি যে না, ও আর নাই, ওর শরীর, সমস্ত শরীর ঠান্ডা বরফ হয়ে গেছে। আমার বাচ্চাটা সব আমি ওরা ধরে রাখছি, কারণ ওই টাইমে আমার যে কিরকম লাগছে যে আমি ওরে ছাইড়া দিতে চাইছি সব সময়, যে তুমি ভালো থাকো, সবারে নিয়ে তুমি ভালো থাকো, কিন্তু মানে ও যে কিছু একটা করবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি, কোনোদিনও না। এটা কত তারিখের কথা বলছেন আপনি? এই জানুয়ারি মাসের মানে 27 তারিখের রাতে। এই জানুয়ারি মাসের 27 তারিখ রাতে? হ্যাঁ। তো আপনার
এই হাজবেন্ড তার মানে সুইসাইড করলেন তিনি, এবং আপনার তাহলে আপনার বাচ্চাটার বয়স হচ্ছে আজকে বলছিলেন 16 মাস, মানে 13 মাসের একটা বাচ্চাকে রেখে গেলেন। হ্যাঁ, পরে মানে পুলিশ আসছে, পুলিশ আসার সাথে সাথেই ওর বাবা মা ভাই, 2 ভাই, ওর বউ, বোর বোন, বোর ভাই, মানে ওনারা সবাই কিভাবে জানি এতটুক সময় সবাই একত্রে আসছে, সবাই একত্রে আসছে। ওর ভাইরা আবার ঘরের টিভি ভাঙতেছে, মানে ভাঙচুর শুরু করে দিছে। আইসা দেখে নাই কিন্তু যে আমার ভাই মারা গেছে আছে না কি মিথ্যা বললাম, কিচ্ছু না। ওরা আইসাই আমার ঘরে ভাঙচুর শুরু করে দিছে। আমি সামনে ছিলাম, মানে পুলিশ আসার পরে তো আমাকে বলছে যে আপনি সাইডে আসেন, তো আমি সামনে ছিলাম। ওর ভাইয়েরা সমানে মানে আমার মারধর শুরু করে দিছে। 2 ভাই আসছে, ওর ছোট 2টা ভাই, একটা এবার এসিসি দিছে আর আরেকটা বড়। তো দুজনই মানে আমাকে মারধর শুরু করে দিছে, আমার বাচ্চাটা আমার কোলে। এদিক দিয়ে ওর মা ছবি টবি যা আছে সব ভাঙা ফেলাইতেছে। ওর ছোট ভাই আমার ঘরে টিভি, আমার মানে যা কাছে পাইছে হাতের, মানে আইসাই সব ভাঙচুর শুরু করে দিছে। তারপরে মানে পুলিশরা, মানে 4 জন যে পুলিশ, ওনারাও ওদের ধরে রাখতে পারে না, মানে ওরা পারে না যে আমার এই শুদ্ধা ওরা মাইরা ফেলে, যে আমার জন্য ওর ভাই মারা গেছে। তো আমার জন্য ওর ভাই মারা গেছে, ওরা সবাই একত্রে, সবাই ভালো ছিল, সবকিছু ঠিক ছিল, তো আমার জন্য তো মানে পুলিশ পারতেছিল না যে ওদের কাছ থেকে আমারে কিভাবে রক্ষা করবো, মানে ওরা এইভাবে খেপছে আমার উপরে যে আমারে মাইরা ফেলাইবে, আমার বাচ্চাটা আমার কোলে। তো ওদেরকে দিয়ে এই লাশ নামাইছে, ধরছে। এখন কে কেমন আছে সেটা তো জানি না, কিন্তু ও তো ওর সন্তানটা যে আছে, ওর সন্তানের জন্য তো কিছু কইরা জানে। ও আমার জন্য তো থাক, আমার জন্য কিছু করে নাই, সেটা আমার কোনো কষ্ট নেই যে আমার জন্য কিছু করে নাই, কিন্তু ওর যে সন্তানটা, ওর সন্তানটা যে রাইখে গেছে, ও এই সন্তানের জন্য কিছু করে না। কিন্তু ওর বাড়ির সবার ধারণা যে ও সব কিছু আমারে কইরা দিছে। কিন্তু এখন তো বাচ্চাটাকে নিয়ে আমার খুব কষ্ট হইতেছে। আমি নিজে কাজে ঢুকছি যে আমি আমার বাচ্চার জন্য আমি কষ্ট করি, কারণ এখন আর কারো প্রতি কোনো রাগ নাই, আমার কারো প্রতি কোনো কথা নাই, আমি এখন আর কষ্ট পাই না, এখন আমার কারোর উপরে রাগও হয় না, কিচ্ছু না। কিন্তু আমি আমার হাজবেন্ডের অনেক ভালোবাসি, আমি এখনো মনে করি ও আমার সাথেই আছে। ও মারা গেছে আমি এখনো পর্যন্ত মনে করি না, কারণ ওইটা করলে আমি নিজেও বাঁচতে পারবো না। আমাকে সবাই অনুরোধ করে যাতে আমি কিছু না করি, কারণ জানে, কারণ ওরে আমি এত ভালোবাসি, কখন যদি আমি নিজেও আত্মহত্যা করি, কারণ ওরে ছাড়া এক মুহূর্তে মানে ওর কাছে আইসা আমি কখনো গাজীপুরের কথা আমি কখনো মনে করি নাই যে ওর কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, মানে ও আমার এত আপন। কিন্তু ও চলে যে গেছে, ও আমার অনেক আঘাত দিছে, অনেক কষ্ট দিছে, মিথ্যা বলছে, বেইমানি করছে, কিন্তু ও আমার অনেক ভালোবাসছে। যে ভালোবাসা পৃথিবীর এদিক ওদিক হয়ে গেল, হয়তো কেউ কাউরে বাসে না, যে ভালোবাসে ও আমারে বাসে। মোহনা, আমরা বুঝতে পারছি আপনার মনের বর্তমান অবস্থা। আপনার বর্তমান বাচ্চাটার বয়স হচ্ছে 16 মাস, আর আপনার আগের পরিবারে একটা সন্তান আছে, ওর বয়স কত এখন? 7 বছর। 7 বছর। আমি একটু শেষ করবো এদেরকে দিয়ে আর কি। এই যে 2টো বাচ্চা আপনার, তা আপনার কি মনে হয় না যে এই যে আপনি এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে, ওদের কি হবে এখন বলেন তো? এই যে 7 বছরের একটা ছেলে আছে আপনার, সে তো তার মায়ের ভালোবাসা পেল না, আপনি চলে এসেছেন তাকে রেখে।
তার বাবার কাছে সে আছে, তার বাবা আবার আরেকটা বিয়ে করে ফেলেছে, তার ক্ষেত্রেই বা কি হবে তার ফিউচার? আপনি আবার একটি 16 মাসের বাচ্চা আপনার সাথে, এবং এই বাচ্চার বাবা সুইসাইড করেছে, এবং সেখানেও আসলে আপনাদের মধ্যে বোঝাপড়া, বিভিন্ন রকমের সমস্যা। এই যে বিষয়গুলো, এই এত কিছু কেন হলো বলে আপনার আজকে যেহেতু আপনি এখানে এসেছেন, এখন এসে আপনার কি মনে হয় কোথায় ভুলগুলো ছিল আসলে বলেন তো? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি ওরে বিশ্বাস করছি, আমি ওরে ভালোবাসছি,